দেখো, কিছুটা গৌরচন্দ্রিকা এখানে শুরু করছি। সেটা হচ্ছে, আমরা যে পার্সোনালিটি টেস্ট বা ব্যক্তিত্ব পরীক্ষায় আমরা সম্মুখীন হতে যাচ্ছি আগামী ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ সি হোক, গ্রুপ ডি হোক, বা আগামীতে যে কোনো পরীক্ষা হোক, তার ব্যক্তিত্ব পরীক্ষায় যখন আমরা যাব, তখন আমরা যে ব্যক্তিত্ব পরীক্ষাকে সম্পূর্ণ দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাহ্যিক অংশ, যেটা আমরা বাইরে থেকে পরিবর্তন আনতে পারি, বা বাইরে থেকে যে সমস্ত ব্যাপারগুলো আমরা রপ্ত করতে পারি সেটা। এবং আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ, এবং ভেতর থেকে আমরা ঠিক কতখানি পরিবর্তন আনতে পারি, কতখানি ইতিবাচক পরিবর্তন আনতে পারি সেটা। তো বাহ্যিক দিকটা যদি আমি বলি, সেটা প্রথমেই যেটা, আমি কিভাবে ঢুকছি ইন্টারভিউ রুমের মধ্যে, সেখানে কিভাবে তাদের সামনে দাঁড়াচ্ছি, বসছি, কিভাবে নিজেকে তাদের সামনে মেলে ধরছি। তো এর কিছু কিছু মৌলিক নিয়মকানুন আছে, সেটা তোমরা সকলেই জানো, তবুও আমি গৌরচন্দ্রিকার অংশে সেটা অল্প করে বলার চেষ্টা করছি। যেমন, দরজা হালকা ফাঁক করে গলাটা একটু বাড়িয়ে ভেতরের মধ্যে নিয়ে গেলে তোমার শরীর বাইরে থাকলো, এবং তুমি ইংরেজি বা বাংলা যে কোনো ভাষায় বলতে পারো যে আমি কি আসতে পারি। তারপর তারা অনুমতি দিল। এখানে অনেকগুলো নিয়মকানুন আছে, এক একজন এক একটা অনুসরণ করে, কিন্তু আমার মনে হয়েছে এখানে সরলীকরণ করা দরকার, এবং সরল যেভাবে নিজেকে উপস্থাপন করা যায় সেখানে সেই পথটা অবলম্বন করা দরকার। তো যেটা বললাম, ওভাবে গলা বাড়িয়ে তুমি ঢুকলে, এবং ঢোকার পরে সবার দিকে চোখ বুলিয়ে নেওয়া, যারা যারা সদস্য রয়েছেন ইন্টারভিউ বোর্ডে প্রত্যেকের দিকে চোখ বুলিয়ে নেওয়া, এবং কোন সময় আমি ইন্টারভিউ দিচ্ছি। আমি ইন্টারভিউ বারে বারে বলছি, আমি পার্সোনালিটি টেস্ট কথাটা বলছি না, যদিও মূলত পার্সোনালিটি টেস্ট, এটা ইন্টারভিউ নয়, এটা ব্যক্তিত্ব পরীক্ষা। তো যেটা স্বাভাবিক নিয়ম তোমরা জানো, সকলেই জানো, তবুও আমি এটা আবার পুনরাবৃত্তি করছি যে 6টা থেকে 12টার মাঝে আমরা জানি যে ফার্স্ট হাফে যদি আমাদের পরে ইন্টারভিউ, তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুড মর্নিং বলতে হবে, শুভ সকাল বলতে পারো, যেটাতে তুমি স্বচ্ছন্দ সেটা বলতে পারো। এবং অবশ্যই সেকেন্ড হাফ যদি হয়, দুপুর 12টার পর যদি হয়, তখন গুড আফটারনুন, শুভ অপরাহ্ন। এরপরে আসে, ইদানিং দেখা যাচ্ছে যে নিজেকে যে ইন্ট্রোডিউস করার ব্যাপারটা, যেমন মক ইন্টারভিউ তোমরা দেখে থাকো, বা বিভিন্ন যারা আগে ইন্টারভিউ দিয়েছেন তারা এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, নিজেকে ইন্ট্রোডিউস করার ব্যাপারটা, নিজেকে তাদের সামনে আমি কে, আমি কী, সেটা যে প্রকাশ করার সুযোগ দেওয়াটা, সেটা ধীরে ধীরে এখন কমে যাচ্ছে। এখন আমি তো খুব কম জনকেই দেখলাম যে কেউ বললো যে আমাকে, যে ইন্টারভিউ বোর্ডে আমাকে এটা বলা হয়েছে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তবু একটা সুন্দরভাবে বাংলায় এবং ইংরেজিতে ছোট্ট করে দুটো তোমরা লিখে এবং মুখস্থ করে নিয়ে যাবে, যেহেতু যেখানে কিছু কিছু তথ্য থাকবে। এবার কী কী তথ্য আমি দিতে পারি, এটা একটা বিতর্কের বিষয়। কেউ কেউ সম্পূর্ণ তথ্য দিয়ে, আমরা যখন হোস্টেলে থাকতাম মাস্টার্সের সময়, তখন আমাদের র্যাগিং যখন হতো, তখন বলতো ইন্ট্রো বলা হতো, যে ইন্ট্রো দে। তখন ইন্ট্রোতে আমরা কী করতাম, শুরু করতাম, যখনই বলতাম আর 50 জন ছেলে রে রে করে উঠতো যে এই এটা বলিস নি, এটা বাদ গেলে কেন, তোর প্রাথমিক শিক্ষা প্রাইমারি স্কুল কোথায়, মাধ্যমিক স্কুল কোথায়, সেগুলো না বলে সরাসরি বলছিস আমি এখান থেকে গ্র্যাজুয়েশন করেছি, বা এখান থেকে আমার মাধ্যমিক পাস করেছি। তাহলে এই ব্যাপারগুলো তখন ছিল, কিন্তু এখানে ইন্ট্রোডিউস ইয়োরসেলফে তোমাকে তো এত সময় দেবে না। সবথেকে বড় সমস্যা হচ্ছে তোমার ইন্টারভিউটা সর্বোচ্চ হয়তো 20 থেকে 25 মিনিট এর মাঝে হবে। কারো কারো ক্ষেত্রে বেশি হয়, কিন্তু গড়ে দেখছি 20 থেকে 25 মিনিট হয়। সুতরাং তোমাকে এখানে এতটা সময় দেওয়া হবে না। তাহলে ছোট্ট করে তুমি লিখলে, আমার ক্ষেত্রে আমি যদি বলি একটা নমুনা, এটা যে এটাই করতে হবে বা এটা করতে হয় সেটা নয়, তোমরা নিজেরা বিভিন্ন জায়গায় বিশ্লেষণ করে দেখবে এবং নিজের মতো করে সাজাবে। আমি যেমন স্বাভাবিকভাবে বলেছি যে হ্যাঁ, আমি অমুক পদার্থবিদ্যার সাম্মানিক সহ অমুক ব্যাচের একজন স্নাতক, বিচ্ছিন্নভাবে ও স্বল্প পরিসরে করা জনসেবা, তার ব্যাপ্তি বাড়াতে এই চাকরিটি করতে উদ্গ্রীব, ভালোবাসি কবিতা, সাইকেলে ঘোরা, মানুষের সাথে পরিচিত হতে, মানুষের মাঝে থাকতে এবং প্রতিনিয়ত একটি উন্নততর মানুষ হওয়ার পথে এগিয়ে যেতে। এরকমভাবে আমি ছোটোর মধ্যে বলেছিলাম বা তৈরি করে নিয়ে গেছিলাম। এখানে দেখো কোনো তথ্য নেই, আমার শুধু যেটা আমি তাদের প্রদর্শন করতে চাই যে যোগ্যতাটা, সেটা হচ্ছে আমি স্নাতক, এবং সেটাই আমার কি যোগ্যতা, যে আমি সাম্মানিক সহ পদার্থবিদ্যায় আমি এই বছরের ব্যাচের একজন ছাত্র, সেটা তাদের সামনে তুলে ধরেছি। তাহলে মোটামুটি তারা
বিষয়টা জানতে পারলেন। আমার মাধ্যমিক স্কুল কোথায়, আমার উচ্চ মাধ্যমিক স্কুল কোথায়, এসব তারা জানতে চাইবেন না। বা আমার বাড়িতে আসলে কে কে আছেন, বাড়ির সদস্য কে কী করে, এত কিছু বলারও সময় নেই। কিছু কিছু ক্ষেত্রে অনেককে বলতে দেখেছি এসব জায়গায়, বা তারা বলেনও। আর এই যে শেষ লাইনটা দেখো, যে আমি আমার উদ্দেশ্যটা তাদের সামনে আমি প্রকাশ করছি, যে আমি বিচ্ছিন্নভাবে এবং স্বল্প পরিসরে জনসভা করি আমার যতটুকু ক্ষমতা তার মাঝে, এবং সেটারই ব্যাপ্তি বাড়াতে আমি এই চাকরিটি করতে উদ্গ্রীব। তাহলে আমার উদ্দেশ্যটা তাদের কাছে স্পষ্ট হয়ে গেল। একই সাথে তোমার ভালো লাগা জিনিসগুলো আসলে সেখান থেকে প্রশ্ন যেহেতু আসবে, সুতরাং তোমার শখের জিনিস, তোমার ভালোবাসার জিনিস, সেগুলো তুমি বলতে পারো। আমি যেমন বলেছি, কবিতা, সাইকেলে ঘোরা, মানুষের সাথে পরিচিত হতে, মানুষের মাঝে থাকতে এবং প্রতিনিয়ত একটু উন্নততর মানুষ হওয়ার পথে এগিয়ে যেতে। একইভাবে তুমি ইংরেজিতেও এই জিনিসটারই তর্জমা করতে পারো এবং সাজাতে পারো। তো এটা গেল বাহ্যিক দিক। আর আরেকটা বিষয় এখানে বলতে হবে, সেটা হচ্ছে কীভাবে উপস্থাপিত হবে তাদের সামনে। ড্রেস কোড, যেটা ড্রেস কোডে বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখেছি। এবার এখানে তো প্রত্যেকের নাম উল্লেখ করা সম্ভব নয়, আমি তাদের সারসংক্ষেপ তোমার কাছে তুলে ধরছি। সুতরাং তাদের আমি প্রত্যেকের আলাদা আলাদা করে নাম নিচ্ছি না। তো বিভিন্ন চ্যানেল থেকে যেটা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে, বা অভিজ্ঞ যারা তাদের থেকে জানতে পেরেছি, ড্রেস কোডে হচ্ছে পিএসসির একজন প্রাক্তন চেয়ারম্যান ছিলেন বহু আগে, তার একটা ভিডিও কোথাও দেখেছিলাম, যে তিনি বললেন যে ওনারা পছন্দ করেন কালো প্যান্ট আর হোয়াইট বা অফ হোয়াইট ফুল হাতা শার্ট, আর অবশ্যই জুতো থাকবে। তিনি এও বলেছেন যে যে বাড়িতে বেশ কয়েকবার জুতোটা পরে ধাতস্থ হয়, যাতে মচমচ শব্দ না হয়। যদিও এখনকার জুতোতে মচমচ শব্দ হয় না, আওয়াজহীন পদচারণেই হয়। তো এখানে ড্রেস কোডে তোমরা কী করতে পারো, নিয়ম হচ্ছে যে যদি গাঢ় রঙের যদি তোমার নিচের অংশ হয়, মানে প্যান্ট যদি, আমি পুরুষের ক্ষেত্রে বলছি, প্যান্ট যদি গাঢ় রঙের হয় তাহলে জামা যেটা পরবে সেটা অবশ্যই হালকা রঙের হবে। আর যদি গাঢ় রঙের জামা হয় তাহলে প্যান্ট হবে হালকা রঙের। তো এই দুটো কম্বিনেশন তোমরা চিন্তাভাবনা করবে কোনটা ভালো হয় তোমার জন্য। আর মেয়েদের ক্ষেত্রে মিথিলাস ইন্টারভিউ গিয়ে দেখলাম, বা তোমরা ইউপিএসসি ইন্টারভিউ দেখবে, যে দেখেই একটা ভালো লাগে, মার্জিত একটা ভাব। তুমি তাদের সামনে মার্জিতভাবে নিজেকে পেশ করবে। তুমি দেখা গেলে মাথা ভর্তি ইয়া বড় চুল নিয়ে গেলে, বা তোমার মেয়েদের ক্ষেত্রে চুল একবার এলোমেলো করে ঝুলে আসে, এরকমভাবে গেলে সেটা নয়। আসলে তোমার মুখের দিকে তারা তাকাবে, তোমার চোখের দিকে তাকাবে, এবং তাদের যেন কোনোভাবেই মনোযোগ অন্য দিকে না চলে যায়। সেই কারণেই ছোটো করে চুল কেটে যেতে বলে, বা চুল ভালো করে বেঁধে যেতে বলে। আর মেয়েদের ক্ষেত্রে পোশাক তো অবশ্যই মার্জিত পোশাক হবে, রুচিশীল মনে হবে। আর ছেলেদের ক্ষেত্রেও সেরকম মার্জিত এবং রুচিশীল পোশাক। এটা গেল ড্রেস কোডের কথা। আর জুতোর কথাটা বললাম। আর তিনিও বলেছিলেন, ওই ভদ্রলোক বলেছিলেন, যে মোটামুটি আগের জন, যদিও এটা সেই মান্ধাত্তা আমলের ব্যাপার স্যাপার হয়ে গেল, যদিও এটা মান্ধাত্তা আমলের সেই ব্যাপার স্যাপার হয়ে গেল। তো উনি বলেছিলেন, যেমন মোটামুটি আগের জন যখন ভিতরে গেলেন তখন টুক করে ওয়াশরুম গিয়ে ফ্রেশ হওয়া, হাতে মুখে জল দেওয়া, চুলে জল দিয়ে ম্যাসাজ করে আঁচড়ানো, রুমে এসে হাফ গ্লাস জল খাওয়া। তো এগুলো নয়, তুমি অবশ্যই তোমার যখন, যদিও সময় পাবে না, তুমি ইন্টারভিউ দিতে গেলে তোমার ডকুমেন্টগুলো তারা চেক করলেন, তোমাকে লাইনে বসিয়ে দিলেন। এবার তুমি এখন ওই সময়টা খুবই উত্তেজনার এবং খুবই উদ্বেগের হয়, যখন তোমার আগের জন যাচ্ছে, একজন করে বেরিয়ে যাচ্ছে, আমার কী হবে, আমার কী হবে। প্রচণ্ড পরিমাণে তখন বুক ধরপড় করে, একদম হাত পা ঠান্ডা হয়ে যায়। তো অবশ্যই তোমার যখন দেখছো যে তোমার দুজন আগে ঢুকে, তুমি একজন ঢুকে পড়েছে এবং তোমার আগে আরও একজন রয়েছে, তুমি তৃতীয়জন, তখন অবশ্যই তুমি ওয়াশরুম যাবে এবং ফ্রেশ হবে, ভালো করে মুখে, বিশেষ করে কানে জল দেবে, যাতে ঠান্ডা থাকে, নার্ভাসনেসটা কমে। আর জল খাবে প্রচুর পরিমাণে। এখানে আরও কিছু গৌরচন্দ্রিকার অংশে আরও কিছু বলা যায়, খাওয়া দাওয়ার ব্যাপারটা। অনেকে এই বিষয়ে বিভিন্ন কথা বলে। আমি নিজের ক্ষেত্রেও দেখেছি যে যদি আমরা না খেয়ে যাই, অনেকে বলে ভারী খাবার খেয়ে যেতে নিষেধ করে, অনেকে বলে হালকা খাবার খেয়ে যেতে। এখন সমস্যা হচ্ছে, ইন্টারভিউ বোর্ডে তারা চাই স্পষ্টভাবে তোমার উচ্চারণ শুনতে পাবে তারা, তুমি স্পষ্টভাবে মোটামুটি জোরালো আওয়াজে কথা বলবে। জোরালো আওয়াজ মানে এমনটা নয় যে তোমার উগ্রতা প্রকাশ পেল, সেটা নয়, কিন্তু এমনভাবে কথা বলতে হবে যেন তারা শুনতে পায়। কিন্তু সমস্যা হলো যে অতক্ষণ
ওভাবে বসে থাকার পর আর খালি পেটে থাকার পর স্বাভাবিকভাবেই গলাকে একদম মধ্যাকর্ষণের কাছে পরাজিত হতে দেখা যায় এবং গলা নেমে যায়, গলা খাদে নেমে যায়, কথা বেরোতে চায় না না খেয়ে গেলে। সুতরাং আমার যেটা মনে হয়, এমনি পরীক্ষার ক্ষেত্রেও আর ইন্টারভিউয়ের ক্ষেত্রেও পেট ভরে অবশ্যই খেয়ে যাওয়া, ভারী খাবার, ভাত খেয়ে যেতে পারলে অবশ্যই ভালো। গায়ে শক্তি দরকার, গলায় শক্তি দরকার। আর তোমার ঠিক মতো যদি পেটে খাবার থাকে তাহলে তোমার মাথাও ঠিক মতো কাজ করবে। তো এটা আমার বিশ্বাস। তোমরা অনেকে এটা হয়তো টেনশনে মনে করো যে খাবার খেলে অসুবিধা হবে, তারা থাকতে পারো খালি পেটে বা হালকা খাবার খেয়ে থাকতে পারো। কিন্তু আমার মনে হয়েছে যে আমি ভর পেটে একদম নিশ্চিন্ত মনে গিয়ে ইন্টারভিউ দেওয়াটাই উত্তম। কেন আমি নিজে ঠেকে শিখেছি। আমি মিসলেনিয়াসের সময়ও আমার গলা একদম ওঠেনি, স্যাররা বলছিলেন যে আরেকটু জোরে বলো, কিন্তু আমি তো অনেক জোরেই বলতে পারি, কিন্তু তখন বলতে পারিনি। আর বিসিএসের ক্ষেত্রেও তখন যেহেতু খিদের মধ্যেই ছিলাম আর খাওয়া হয়নি কিছু, তো গলা নিচের দিকে বসেছিল। নীলাদ্রিবাবু তো বললেন যে জোরে বলো। তো এটা গেল। আর এটা গৌরচন্দ্রিকার অংশগুলো গেল। এবার আমি ইন্টারভিউ বোর্ডে কী কী করা যাবে কী করা যাবে না সেটা বলবো, একজন সিভিল সার্ভেন্টের বৈশিষ্ট্যসমূহ বলবো। তো শুরু করি। প্রথমে হচ্ছে যে একজন সিভিল সার্ভেন্ট যিনি হবেন তার বৈশিষ্ট্যসমূহ কী কী হবে, মানে কী কী চান তারা, যে একজন সিভিল সার্ভেন্ট সেই জনসেবার কাজে নিজেকে নিযুক্ত করবে, নিয়োজিত করবে। তো তার মধ্যে মূলত 6টা গুণ তারা দেখেন। প্রথম হলো ভালো উপস্থিত বুদ্ধি এবং ভালো স্মৃতিশক্তি। তোমাকে তারা বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে জিজ্ঞেস করবেন এবং তোমাকে তোমার উপস্থিত বুদ্ধি দিয়ে সেগুলোর উত্তর দিতে হবে। এবং সেটা দেওয়ার জন্য ভালো স্মৃতিশক্তি ভীষণভাবে দরকার। এতদিন ধরে যা যা পড়াশোনা করেছো, যে কোনো বিষয়, আমাদের মেন পরীক্ষার যত বিষয় রয়েছে যেগুলো আমরা পড়েছি, তাহলে সেগুলো কতটা আমরা আয়ত্ত করতে পেরেছি বা কতটা মনে রাখতে পেরেছি বা কতটা নিজের ভেতরে সঞ্চয় করে রাখতে পেরেছি, সেটাতে কিন্তু তারা পরীক্ষা করবেন। এটা দেখেন। 2 নম্বর হচ্ছে দুশ্চিন্তামুক্ত হাসিমুখ। এটা খুবই কঠিন একটা কাজ। আমরা জানি যে আমরা যারা হয়তো চাকরি করে বা যারা প্রতিষ্ঠিত বা যাদের পারিবারিক পটভূমিটা অনেক আর্থিকভাবে উন্নততর, তাদের হয়তো কোনো সমস্যা ততটা হবে না। কিন্তু যাদের প্রথম চাকরি বা যারা বেকার বা যারা খুব হতদরিদ্র পরিবার থেকে বা এখন নিম্ন মধ্যবিত্ত পরিবেশ থেকে উঠে আসছে, তাদের কিন্তু খুব সমস্যা। তারা প্রতিটা মুহূর্তেই তারা দুশ্চিন্তার মধ্যে থাকবে যে চাকরিটা হবে কি হবে না। সুতরাং দুশ্চিন্তামুক্ত হাসিমুখ অবশ্যই সেখানে নিয়ে যেতে হবে। সেই হাসি তো আর হো হো হাসি নয়, হাসিটা হবে স্মিত হাস্য, মানে দন্ত বিকশিত করা হাসি নয়, ছোটো একটা হালকা হাসি লেগে থাকবে। গম্ভীর থাকা মোটেও যাবে না, কোনোভাবেই গম্ভীর থাকা যাবে না। সুতরাং এটা তাদের দ্বিতীয় চাহিদা, দুশ্চিন্তামুক্ত হাসিমুখ। 3 নম্বর হচ্ছে যে একদম সঠিক উত্তরটা বলা। আমাকে কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন, যেহেতু আমি বললাম 25 মিনিট মতো সময় বা 20 মিনিট মতো সময়, আমার কিন্তু সেখানে ব্যাখ্যা করার কোনো সময় নেই বা তারা ব্যাখ্যাও চান না। এমনভাবে দেখা যাচ্ছে প্রশ্ন করতে করতে তোমার উত্তর শেষ হচ্ছে না, সে জলদি সে বল পানভেল নিকালনা পড়েগা টাইপের হয়ে গেল। তো তোমার উত্তর শেষ না হওয়ার মধ্যে অন্য স্যার একজন প্রশ্ন করে বসে থাকছেন, তোমার মনে হবে এটা কেন করছেন, কিন্তু এতটা সময় দেবেন না। তাহলে তোমার কথা হবে কী হবে, সংযত, সংক্ষিপ্ত এবং তথ্যবহুল। তোমাকে যেটা প্রশ্ন করবে একদম সঠিক উত্তরটা বলবে। যদি না জানো সহজভাবে চোখের দিকে তাকিয়ে, চোখের ব্যাপারটা যখন চলে এলো তখন আই কন্ট্যাক্টের কথাটা বলি। আই কন্ট্যাক্ট বিষয়ে তো আমাদের ভীষণ সমস্যা এবং দ্বন্দ্ব রয়েছে। এর বিষয়ে আমি পোস্টও করেছিলাম এক সময়। তো সে গরুর মতো তাকিয়ে গরুর তাকিয়ে থাকা দেখেছো কিনা জানি না, গরু যেভাবে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, সেরকমভাবে যখন তিনি কথা বলছেন, একটা মানুষ, একজন ভদ্রলোক যিনি ইন্টারভিউ নিচ্ছেন আমার, সুতরাং তার দিকে আমি তাকিয়ে থাকবো, তার চোখের দিকে। এবং তোমার যদি মনে হয় যে আসলে কিছু কিছু মানুষ থেকে যাদের চোখের দিকে তাকানো যায়, সহজে কথা বলা যায়, যেমন আমি আমার ইন্টারভিউ বোর্ডের ক্ষেত্রে দেখেছি যে যিনি ম্যাডাম ছিলেন, চেয়ারম্যান ম্যাডাম, তিনি নিজেই মানে আই কন্ট্যাক্ট ব্রেক করছিলেন। তো সেই ক্ষেত্রে যদি এরকম ব্রেক করার কোনো অপশন দেখো, তাহলে চোখের দিকে তাকাবে। তোমার যদি মাঝে অস্বস্তি মনে হয়, তাহলে কী করবে, চোখ থেকে 1 আঙুল বাঁ পাশে বা 1 আঙুল ডান পাশে বা নাকের, চোখের 2 চোখের মাঝে নাকের যে অংশ সেখানে, এভাবে তোমার চোখটা ওই সামান্য একটু মুভমেন্টটা তুমি করতে পারো, তাহলে অস্বস্তি বোধটা থাকবে না।
আবার একজন ভদ্রলোক ছিলেন, একজন স্যার ছিলেন, নীলাদ্রিবাবু ছিলেন, আরেকজন ছিলেন। তো তার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি, আমি কন্টিনিউ তার দিকে তাকিয়ে থেকে কথা বলেছি এবং কোনো অস্বস্তি বোধ করিনি। তাহলে আমি যে উত্তরটা দেবো তার চোখের দিকে চোখ রেখে আমি সুন্দরভাবে সংক্ষিপ্ত তথ্যবহুল উত্তর দেব। আর সঠিক উত্তরটা একদম যেটা জানি না আমি স্পষ্টভাবে বলবো যে না এটা আমার জানা নেই। যদি সময় থাকে তাহলে বলবো আমি পরে জেনে নেবো, আশা করি। যদি না থাকে সেটাই সহজভাবে বলবো যে স্যার এটা আমার জানা নেই বা ম্যাডাম এটা আমার জানা নেই। পরে প্রশ্ন তারা চলে যাবেন। আমি সব কিছু আমার পক্ষে জানা সম্ভব নয়, সব কিছু যে আমি উত্তর জেনে যাব বা সব কিছু সেই মুহূর্তে আমার মনে করবে এমন কোনো কথা নেই। এখানে একটা দেখি সবাই এসে কমেন্ট করছে ইন্টারভিউ দিয়ে আসার পরে, এই এতগুলো পারলাম না। এটা একটা সম্পূর্ণভাবে ভুল একটা ধারণা। তুমি উত্তর দাও বা উত্তর না দাও, উত্তর দিতে পারো বা না দিতে পারো, সেই বিষয়টার উপর তোমার মূল্যায়ন হবে। দেখা গেলো তোমার 10টা প্রশ্ন করলে তুমি 10টা উত্তর দিলে, ও 10টার উপর মূল্যায়ন হবে শতাংশের বিচারে। আবার তুমি যদি 5টা দিতে পারো, 5টা দিতে না পারো, দেখা গেলো 10টা দিতে গিয়ে তুমি 5টার উত্তর এমনভাবে দিলে যে এই শর্তগুলো পালন করছে না, যে সঠিক উত্তর বলার ব্যাপারটা সংক্ষেপে এবং সুনির্দিষ্টভাবে যেটা সঠিক উত্তর তথ্যবহুল সেটা তুমি দিতে পারছো না, সুতরাং তোমার 10টা উত্তর দিয়ে তোমার ক্ষতিই হয়ে গেল। তো তুমি যেটা জানো না স্পষ্টভাবে বলবে যে না আমি জানি না, এটা আমি পরে জেনে নেবো আশা করি, বা স্যার এটা আমার জানা নেই, বা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। তুমি ওখানে গিয়ে একটু চোখের দিকে তাকালে, আর আমরা কী করি কোনো কিছু মনে করার যখন চেষ্টা করি তখন কী হয়, এই ওপরের দিকে তাকাচ্ছি অন্যদিকে, তখন আই কন্ট্যাক্ট ব্রেক হয়, কিন্তু সেটা নয়। এটা কিন্তু খুব কঠিন কাজ, চোখের দিকে চোখ রেখে তোমার সঠিক উত্তরটা বলা, দেখা জানা উত্তর তুমি দিতে পারবে না। তোমাকে সেখানেও কিন্তু বিনয়ের সঙ্গে বলতে হবে যে আমি বলতে পারছি না স্যার, বা আমার এই মুহূর্তে মনে পড়ছে। এবার কিছু কিছু ক্ষেত্রে তারা সহজ করে দেন বিষয়টা। আমার ক্ষেত্রে যেমন হয়েছিল যে বলছে না তুমি চেষ্টা করে পারবে, মিসলেনিয়াস যেরকম বলেছিল, আমি সব বলি চোখের দিকে তাকিয়ে থাকি, মনে পড়ে না কিছুতেই, জানি যেগুলো আমি এটা বলতে পারছি না, আমি জানি না। কিন্তু তারা এত ভালো ছিলেন, বলছে না তুমি চেষ্টা করে পারবে, এবং তখন সত্যি আমি পারছিলাম। শেষে তারা বললেন যে তুমি তো সবই জানো, তুমি তাহলে প্রথমে বলছো কেন জানি না, তুমি একটু চেষ্টা করে সব পারবে। তাহলে এই যে তাদের তরফ থেকে একটা সন্তুষ্টির পরিচয় আমি পেলাম, বা সন্তুষ্টির একটা নমুনা পেলাম, এটা নিয়েও ইন্টারভিউ দিয়ে ফিরে আসা একটা খুবই আনন্দের অনুভূতি। তো এক্ষেত্রেও তাই হয়েছে, বিসিএসের ক্ষেত্রেও দেখলাম যেগুলো জানি না উনি সুযোগ দিলেন যে না তুমি মনে করো দেখো পারবে। নীলাদ্রিবাবু প্রশ্ন করছিলেন ফিজিক্সের কিছু বিষয় আমাকে, তো আমি কবে পড়েছি সেগুলো মনে নেই, খুব সহজ কিছু প্রশ্ন ছিল। তো আমি বললাম স্যার এটা আমার জানা নেই, আমি পারবো না। তারপর উনি বললেন না আমি আর একটু সহজ করে দেখো পারছো কি না। তখন আমি গড়গড় করে আওয়াজ আসছে, তখন আমি গড়গড় করে সব বলে দিলাম। তাহলে এই ব্যাপারটা তোমরা মাথার মধ্যে রাখবে যে একদম সঠিক উত্তরটা বলো। আমি তার চোখের দিকে তাকাবো, এবং ধরো 4জন রয়েছেন, আমাকে একজন প্রশ্ন করছেন, আমি তার দিকে চোখে চোখ রেখে কথা বলছি, তার কথা বলা যখন শেষ হলো আমি উত্তর দেওয়া শুরু করলাম, তার চোখের দিকে তাকালাম, মাঝে হালকা ঘাড় ঘুরিয়ে আমি কিন্তু একটু চোখ বুলিয়ে নিলাম বাকি সদস্যদের প্রতি, কয়েক 1 সেকেন্ডেরও একটা ক্ষুদ্র অংশের জন্য ঘাড়টা জাস্ট ঘুরিয়ে নিলাম। আমার কিন্তু শরীরের একটার পর আরেকটা চলে আসছে। বসার অংশটা তোমরা জানো যে চেয়ারে গিয়ে তোমরা বসছো, যখন বাঁ দিক থেকে গিয়ে বসছো, চেয়ার এখন যে টেনে বসার ব্যাপারটা সেটা এখন থাকে না, চেয়ার একদম ফিক্সড থাকে। আর আমরা যেরকম কাঠের চেয়ার অবস্থা সেরকমও নয়, এমন গদি থাকে যে তুমি হাতটাও ঠিকমতো হাতলে রাখতে পারবে না। তাহলে যেমনটা হয় যে হাত তোমার উরুর উপর থাকবে, এবং উরুর উপর হাতের চেটো ফেলা থাকবে, তোমার হাত কিন্তু মুষ্টিবদ্ধ থাকবে না, বা হাত দুটো জোড়া থাকবে না। আর নিজে সাবধান। অনেকে কী করে চেয়ারের ক্ষেত্রে দেখেছি, অনেকে যে একদম ঠেস দিয়ে, ভালোভাবে তোমরা র্যাঙ্ক করেছো যারা দেখবে তাদেরও মক ইন্টারভিউ, ঠেস দিয়ে একদম পিছনে গিয়ে বসছেন। কিন্তু এটা আমি ইউপিএসসির ক্ষেত্রেও দেখেছি, কিন্তু আমার মনে হচ্ছে যে ওটার থেকে আমি চেয়ারে গিয়ে বসলাম, আমি খাড়াভাবে থাকলাম, আমি ঠেসা দেবো না, আমি উড়োর উপর হাত রাখলাম, তাদের এক লেভেলে, তাদের মানে চোখের লেভেলের সঙ্গে আমার লেভেলটা ম্যাচ হলো। ঘাড় বেশি উঁচুও হলো না, ঘাড় নিচুও হলো না। অনেকে দেখছি ঘাড় এরকমভাবে একটু বাঁকিয়ে রাখছে, মক ইন্টারভিউ অনেকে দেখলাম, সেটা নয়। আমার ঘাড় একদম সোজা থাকবে, দরকার আয়নার সামনে বসে তুমি ঘাড়টা চেক করবে যে তোমার মাথা ঠিক মতো থাকছে কি না, বেঁকে যাচ্ছে না তো, একটু উপরের দিকে হয়ে যাচ্ছে না, বা একটু নিচের দিকে হয়ে যাচ্ছে না তো, তোমার একদম সমান্তরালে থাকবে, থুতনি তোমার মাটির সঙ্গে একদম সমান্তরালে থাকবে। তো এটা গেল, বসার ব্যাপারটা বললাম। আর সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে নম্র ব্যবহার। আমি যে জানি না সেটার ক্ষেত্রে আমি যেমন আমার নম্রতা বা বিনয় প্রদর্শন করবো যে স্যার এটা আমার জানা নেই, আমার ভেতরে যেন সে নম্র ভাবটা থাকে। আবার আমি যেটা জানি সেখানে যেন উগ্রতাও প্রকাশ না পায়। তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন,
বিভিন্ন বিতর্কিত বিষয়ে প্রশ্ন করতে পারেন। এক একজনের কাছে এক রকম প্রশ্ন আসে। তো সেটা যেন আমাদের মাথার মধ্যে থাকে যে আমরা সবসময় নম্র ব্যবহার করব। কোনোভাবেই কিন্তু নম্র ব্যবহার থেকে এক বিন্দু সরে যাওয়া যাবে না। তারা খুবই নিজ নিজ ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত, যোগ্য, অনেক বিদগ্ধ পণ্ডিত মানুষ তারা, যারা ইন্টারভিউ নেন। একটা মানুষকে 20 মিনিটে বিচার করে ফেলা, এটা তো মুখের কথা নয়। সেই কাজটা তারা এত সহজে বা সঠিকভাবে তারা করার চেষ্টা করেন, সিংহভাগ সময়ে তারা সফল হন। তাহলে সুতরাং তাদের প্রতি যেন বিন্দুমাত্র কিন্তু অসম্মান প্রদর্শন যেন না হয়। এটা একটা গেল। 5 নম্বর যেটা পয়েন্ট, সেটা যে বিবিধ বিষয়ে জ্ঞান। তোমার কিন্তু সব জানতে হবে। সে টাটার ব্যবসার জন্য আমাদের একজন পরিচিত বলতেন যে হিরে থেকে জিরে, সব কিছুর ব্যবসা তাদের আছে। তাহলে সেরকম তোমাকে সমস্ত বিষয়ে কিন্তু জ্ঞান রাখতে হবে। সে সর্বহাতের কাঁঠালি কলা, এটা হচ্ছে একজন সিভিল সার্ভেন্ট হবে, তাকে সব বিষয়ে জ্ঞান রাখতে হবে। ছোটো ছোটো হালকা হালকা ছুঁয়ে যাবো সমস্ত বিষয়। আমি গভীরে না জানলেও অল্প অল্প যেন কিছুটা জানি। এমন হতে পারে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সমাজের অন্যান্য অংশের বা অন্যান্য ক্ষেত্রে, তো সেটা আমার দৃষ্টির অগোচরে রয়ে গেল, এটা করা যাবে না। এবং সর্বশেষ পয়েন্ট 6 নম্বর, সেটা হচ্ছে যে তর্কে জড়ানো কোনো অবস্থাতেই যাবে না। তোমাকে বিতর্কিত প্রশ্ন করতে পারেন, তুমি উত্তর দেবে, জানলে বলবে, না জানলে বলবে না। তোমার দেখা যাচ্ছে সঠিক উত্তর, আসলে তারা তো ব্যক্তিত্ব পরীক্ষা করছে। দেখা গেলো তুমি সঠিক উত্তর দিলে তারা বললো না এটা নয়, তাহলে এটার মধ্যে তারা কী চেক করছেন? তুমি ভুল সেটা নয়, বরং তুমি মানে ভুল হওয়ার পরেও তোমার আচরণটা কী। তুমি সঠিক হওয়ার পরেও তোমাকে যখন কেউ ভুল বলছে, তখন তোমার সঠিক আচরণ কী? তখন তুমি নম্রভাবে বললে যে স্যার আমার তাহলে তো এই মুহূর্তে মনে পড়ছে না, আমি তাহলে এই বিষয়ে আরও পড়াশোনা করে দেখবো যে আসলে এটা বিষয়টা কী। তো এই যে নম্রতাটা, তর্কে জড়ালাম না, অথচ আমার মানে ভুল, আমার সঠিক উত্তরটাকে ভুল হিসেবে গণ্য করার পরেও আমি কিন্তু নম্র আচরণ তাদের প্রতি করলাম এবং চেষ্টা করলাম যে আমি পরে আমার কোনো ভুল তাহলে হয়েছে, আমার হয়তো বোঝার ভুল ছিল, আমি এটা সংশোধন করার চেষ্টা করব। তাহলে এই নম্রতাটাই তারা পছন্দ করেন। তাহলে এই 6টা পয়েন্ট মাথার মধ্যে রাখলে যে সিভিল সার্ভেন্টের বৈশিষ্ট্য হচ্ছে 1, ভালো উপস্থিত বুদ্ধি, ভালো স্মৃতিশক্তি; 2 হচ্ছে দুশ্চিন্তামুক্ত হাসিমুখ; 3 হচ্ছে একদম সঠিক উত্তরটা বলা; 4 নম্বর হচ্ছে নম্র ব্যবহার; 5 নম্বর হচ্ছে বিবিধ বিষয়ে জ্ঞান; এবং 6 নম্বর হচ্ছে তর্কে না জড়ানো। এবার হচ্ছে ইন্টারভিউ বোর্ডে কিছু অংশটা আমি গৌরচন্দ্রিকার অংশে বললাম, বাকিটা এখানে বলি। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে 1 নম্বর তর্কে জড়ানো যাবে না, সেটা তো বললাম। ড্রেস কোড যেটা বললাম, যে পুরুষ মানুষের ক্ষেত্রে কালো প্যান্ট, হোয়াইট বা অফ হোয়াইট ফুলাতা শার্ট এটাও পরতে পারো। তুমি যে কোনো সাধারণভাবে গাঢ় রঙের প্যান্ট এবং হালকা রঙের শার্টটাই আমার মতে ভালো। বিভিন্ন রঙের তোমরা সেখানে তোমার কম্বিনেশন করতে পারো। মেয়েদের ক্ষেত্রে শাড়ি পরে গেলে ভালো, অবশ্যই মার্জিতভাবে যেতে হবে, আর সালোয়ার কামিজ জাতীয় পোশাক পরলে তো আরও ভালো। এটা গেল। বাড়িতে বেশ কয়েকবার জুতো পরে যে ধাতস্থ হওয়ার ব্যাপারটা, সেটা তো বললাম। মোটামুটি আগের জন ভিতরে গেলে যে কীভাবে ওয়াশরুম গিয়ে, অবশ্যই এটা ভীষণভাবে দরকার, তোমার মাথা ঠান্ডা রাখা দরকার, কান ঠান্ডা রাখা দরকার। তো ওয়াশরুম গিয়ে ফ্রেশ হওয়া অবশ্যই দরকার। এটা গেল। সবসময় স্মিত হাস্যমুখ হবে, গম্ভীর থাকা যাবে না। আচ্ছা, এবার আসি হচ্ছে যে WBCS-এর যে পার্সোনালিটি টেস্ট বা যে কোনো পরীক্ষার ব্যক্তিত্ব পরীক্ষা, মূলত আমরা WBCS কেন্দ্রিকৃত পড়াশোনা আমাদের। তো তারা কী কী চেক করে? প্রথম হচ্ছে কমিউনিকেশন স্কিলস, কতটা প্রাঞ্জল এবং সাবলীলভাবে নিজের ধারণা তুমি প্রকাশ করতে পারছো। দেখো, ভাষার বিষয়ে আমার তো বিভ্রান্তি ছিল, বাংলা ইংরেজি এই বিষয়ে তো আমার দ্বন্দ্ব রয়েছে। তো তুমি একটু আয়নার সামনে দাঁড়াবে, যে তুমি 5 মিনিট হিন্দিতে কই কথা বলবে, হিন্দি সিনেমা ভুনে খাচ্ছ, প্রতি মুহূর্তে হিন্দি খবর দেখছো, তো তুমি কই দেখবো 5 মিনিট অনর্গল কথা বলো হিন্দিতে? পারবে না। হিন্দিভাষী কেউ এলে দেখবে তুমি হিন্দি বলতে গিয়ে তোমার বিভিন্ন জায়গায় ব্যাকরণগত ভুল হচ্ছে, উচ্চারণগত ভুল হচ্ছে, তুমি পারছো না। কেন পারছো না? ইংরেজি থেকে তো হিন্দির সঙ্গে আমাদের পরিচয় বেশি। তো একই কথা ইংরেজির ক্ষেত্রেও প্রযোজ্য। তুমি যদি ইংরেজি পরিবেশে বা পরিসরে তুমি যদি বড় হয়ে থাকো, তোমার যদি প্রাথমিক শিক্ষাটুকু সেই স্তরে হয়ে থাকে, তাহলে তুমি পারবে। তুমি ইংরেজিতে কথা বলতে, অনর্গল কথা বলতে, বা সবথেকে বড় কথা হচ্ছে কথা বলা এবং এই যে প্রাঞ্জল ও সাবলীলভাবে নিজের ধারণা প্রকাশ করে, এই দুটোর মাঝে অনেক ফারাক আছে। দেখা যাচ্ছে
আমি বাংলাতে আমার মাতৃভাষায় আমি অনেক সুন্দরভাবে নিজেকে প্রকাশ করতে পারি। আমার ইংরেজিতে দেখা যাচ্ছে সেই জিনিসটারই 50% বা 40% আমি প্রকাশ করতে পারছি। তাহলে এখানে ভাষাটা আমার কাছে প্রতিবন্ধকতা হয়ে গেল। তো ইন্টারভিউ বোর্ডের ভাষা কী হয় সেটা আমরা জানি যে বা ইংরেজি দিয়ে তারা শুরু করে। যদি তোমাকে বলে যে কোথায় এই পশ্চিমবঙ্গের রাজধানী বলো কই দেখি, ইংরেজিতে বললো, তুমি উত্তর দিলে অমুক, সেগুলো তো সহজ। কিন্তু এমন যদি বলে যে বলো তো এই এই ইস্যুটাতে ভারতের অবস্থান কী হওয়া উচিত তোমার এইটার সাপেক্ষে, তাহলে এই ধরনের ব্যাখ্যাধর্মী যদি প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে তো ইংরেজি থেকে তোমার মাতৃভাষাকে পছন্দ করাই বেশি শ্রেয় বলে আমি মনে করি। সুতরাং তুমি ইংরেজি বাংলা যে ভাষাতে বলো, তারা প্রথমে তার কমিউনিকেশন স্কিলস চেক করবে এবং সেখানে তারা দেখবে যে কতটা প্রাঞ্জল এবং সাবলীলভাবে। প্রাঞ্জল মানে হচ্ছে তোমার কথার মধ্যে স্পষ্টতা থাকবে, তুমি চিন্তাভাবনার স্পষ্টতা থাকবে, কোনো তোমার কথার মাঝে বহমানতা থাকবে, যেন জটিল না হয়ে যায়, তুমি যা বলতে চাইছো সেটা সংক্ষেপে এবং খুব কম সময়ের মাঝে তুমি বলতে সক্ষম এবং সাবলীলভাবে, যেন বিষয়টা তোমার কাছে একদম খুবই পরিচিত একটা ব্যাপার, খুবই সাধারণ একটা বিষয়, আহামরি কিছু নয়, এতটাই তুমি তার সঙ্গে নিজেকে জুড়ে ফেলেছো, এই ব্যাপারটা যেন থাকে। এবার আমি এখানে যেটা বলছি যে তারা যা যা চেক করে, আসলে এগুলো একজন বিশেষ ক্যান্ডিডেট কিন্তু তুমি হুট করে সে প্রথমবার পরীক্ষা দিয়ে যারা সফল হয় তাদের তো খুবই ভালো ব্যক্তিত্ব পরীক্ষায় তারা কেমন তাদের পারফরমেন্স সেটা আমি জানি না, কিন্তু তুমি যখন বিসিএস হওয়ার পথে অফিসার হওয়ার পথে তুমি যখন যাত্রা শুরু করছো, পরীক্ষা দেওয়া শুরু করছো, প্রথম দিকে দেখবে তুমি অন্যরকম একটা মানুষ ছিলে এবং তারপর তুমি একটা দুটো মেন যখন দিয়ে দেবে বা পড়াশোনা তোমার যখন মোটামুটি সিলেবাসগুলো কভার হবে এবং এইভাবে বিভিন্ন উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে, তখন দেখবে তোমার ব্যক্তিত্বের পরিবর্তন হয়ে গেছে এবং যে ব্যক্তিত্ব চাই একজন বিসিএস অফিসারের কাছে, সেই ব্যক্তিত্বের দিকে তুমি কিন্তু তখন সে নিজেকে সেখানে দেখতে পাচ্ছ বা নিজেকে চিনতে পারছো সেই ব্যক্তিত্বের মধ্যে। তো এটা আমি বলিনি, তারপর ওই বিষয়ে কথা বলছি যে তারা চেক করবে, 1 নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিলস চেক করবে, 2 নম্বর হচ্ছে অ্যাওয়ারনেস, যে আমি কতটা সজাগ আমার আশেপাশের জিনিসগুলো নিয়ে, সেটা কারেন্ট হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ হতে পারে, সোশ্যাল ইভেন্টস হতে পারে। তো এইসব বিষয়ে আমি কতটা সজাগ, আমার চারপাশে কী হচ্ছে আমি কি চোখ কান খোলা রেখেছি, আমার জেলাতে হোক, আমার ব্লকে হোক, আমার রাজ্যে হোক, দেশে হোক, আমার সারা পৃথিবীতে হোক, তো আমি কি সজাগ, যেগুলো মূল গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো নিয়ে আমি কি কতটা, সে কারণেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাকে পড়ে যেতে বলে। এবং মূলত বিগত 2-3 মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাওয়াই ভালো ইন্টারভিউয়ের জন্য। সব মূল বিষয় যেগুলো আলোড়ন সৃষ্টিকারী যাবতীয় যত বিষয়, সেটা দেশের হোক, রাজ্যের হোক, পৃথিবীর হোক, তো সেইগুলো, পৃথিবী বলা যায় মানে এখানে বলতে বিশ্বের হোক, তো বিশ্বের হোক, সেগুলো বিষয়ে যেন আমি ওয়াকিবহাল থাকি। এটাই সব থেকে চাপের, এই যে অ্যাওয়ারনেস বিষয়টা, এটার জন্য তোমাকে এত পড়াশোনা করতে হবে, তখন পড়তে গিয়ে দেখবে যে কত কি জানি না। 3 নম্বর হচ্ছে যে প্রবলেম সলভিং স্কিলস, জটিল সমস্যা যদি থাকে তো সমস্ত দৃষ্টিকোণ থেকে কি আমি সেটাকে দেখতে পারছি এবং সেটা ভাবতে পারছি এবং কার্যকরী সমাধান কি দিতে পারছি। তুমি সিভিল সার্ভেন্ট হলে তোমার সামনে জটিল সমস্যা আসবে, জটিল পরিস্থিতি আসবে, তো সেটাকে ছোটো ছোটো অংশে ভাগ করা এবং সমস্ত দৃষ্টিকোণ থেকে দেখা। এই বিষয়ে আমি পরে আসবো, আরও ভালোভাবে আসবে জিনিসটা, যে একজন সিভিল সার্ভেন্টের কোনো পূর্ব বিশ্বাস নিয়ে সে কিন্তু কাজে ঢুকতে পারে না। সেটা তোমার ধর্মীয় বিশ্বাস হতে পারে, তোমার সামাজিক বিশ্বাস হতে পারে, তোমার পারিবারিক বিশ্বাস হতে পারে, ঠিক আছে, তোমার ব্যক্তিগত বিশ্বাস হতে পারে, কিন্তু সেটাকে তোমাকে পাশে রাখতে হবে। তুমি যখন গেলে তখন তোমাকে সমস্ত দৃষ্টিকোণ থেকে বিষয়টা ভাবতে হবে এবং সেখানে নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রেখে বাকিদের চোখ দিয়ে বাকি সমস্ত দৃষ্টিকোণ থেকে বিষয়টার বিশ্লেষণ করে তারপর, আজকে পাড়ার সব ছেলেমেয়েরা কান্না করবে নিশ্চিত করেছে, কেঁদে যাচ্ছে, তো তো দেখে এবং ভেবে কার্যকরী সমাধান দিতে পারছি কি না সেটা। তারপর হচ্ছে ডিসিশন মেকিং স্কিলস, চাপের মুখে আমি কি ভালো সিদ্ধান্ত নিতে পারছি, সিদ্ধান্ত অনেকই নেওয়া যায়, কিন্তু আমি কি ভালো সিদ্ধান্ত নিতে পারছি, যেটা আমার কাছে যতগুলো আমার কাছে সমাধান রয়েছে, যতগুলো সিদ্ধান্ত আমি নিতে পারি তার মধ্যে সবথেকে উত্তমটাকে আমি নিতে পারছি, সেটা তারা চেক করে। এবার কীভাবে চেক করে এটা তো মানে তোমাকে উদাহরণ দিয়ে বোঝানো সম্ভব নয়। দেখা গেলো তোমাকে এমন প্রশ্ন করলো, সেখানে দেখা গেলো কঠিন বিতর্কিত প্রশ্ন করলো, তো সেখানে তুমি সমস্ত দিকটা ভাবনা চিন্তা করে যেটা সঠিক মনে হলো, কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে তুমি কী অ্যাকশন
তোমার থাকবে সেখানে, বা কি তুমি কী কাজ করবে সেখানে, সেই জাতীয় কোনো প্রশ্ন তোমাকে ইন্টারভিউ বোর্ডে করলো, তো সেখানে তুমি সমস্ত দিকটা বিশ্লেষণ করে তুমি কি বলতে পারছো যে হ্যাঁ আমি সেই উত্তম সিদ্ধান্তটা নিতে পারছি, সেটা তারা চেক করবেন। তারও যে ইন্টিগ্রিটি অ্যান্ড এথিক্স, তুমি যে জনসেবার কাজটা করতে আসছো সেই কাজের প্রতি কি তুমি সৎ, বা তোমার নিজের মাঝে কি সততা বিষয়টা রয়েছে, দায়বদ্ধতা বিষয়টা কি রয়েছে, সেটাকে তোমাকে কিন্তু 25 মিনিটের ইন্টারভিউ তোমাকে দেখাতে হবে। তুমি যে আসলে মানুষটা সৎ এবং তুমি যে দায়বদ্ধ মানুষের সেবা করার কাজে, যে তুমি হ্যাঁ তুমি সুযোগ পেলে এই কাজ করতে চাও বা এইভাবে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চাও, সেখানে কি তোমার দায়বদ্ধতা রয়েছে, সেটা যেন তোমার আচরণে এবং কথায় প্রকাশ পায়। এবার আচরণ এবং কথায় প্রকাশ পাওয়ার জন্য ওই যেটা বললাম যে তুমি হুট করে গেলে ইন্টারভিউ দিতে হবে না। তুমি যদি দীর্ঘদিন ধরে বিসিএসের তুমি এই পড়াশোনার মধ্যে থাকো, তখন তুমি নিজে নিজে ধীরে 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 সেই উপলব্ধিগুলো হবে এবং স্বাভাবিকভাবে সেটা তোমার স্বাভাবিকতার মধ্যে সেটা ঢুকে যাবে। শিখে যেতে হবে না বা কৃত্রিমভাবে সে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে ইন্টারভিউ বোর্ডে তুমি মানে কৃত্রিমভাবে কোনো কিছু তুমি করতে পারবে না, ওখানে অন্য একটা জগৎ। তুমি আসলেই মানুষটা যেরকম সেরকমই তোমার কথাবার্তা, তোমার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তোমার কিন্তু সেটার বহিঃপ্রকাশ করবে। বডি ল্যাঙ্গুয়েজের কথা এবার বলি, যে বডি ল্যাঙ্গুয়েজ তোমার কিন্তু স্থির থাকতে হবে। তোমার পুরো ফিক্সড হয়ে গেলে চেয়ারে, তুমি খাড়াভাবে বসে থাকলে, হাত উড়োর ওপর থাকলো, খোলা থাকলো, আর তোমার শুধু গলার উপর থেকে মাথার অংশটুকু তোমার নড়বে। অনেকে এরকমভাবে মাথায় উপর নিচে নড়িয়ে উত্তর দেয়, বা এরকম মাথা না 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 করে এরকম উত্তর দেয়, সেরকম কিছু নয়। তো এটা কিন্তু কঠিন খুব। আমরা কিন্তু আসলে দুটো জিনিস এত ভিন্ন। তোমরা বিভিন্ন যদি নিউজ চ্যানেল দেখো, সেখানে যারা অতিথি আসেন, বা বিভিন্ন তোমরা যখন ইউটিউবে দেখো, তুমি বিভিন্ন জ্ঞানী গুণীজনের ভিডিও দেবে, তারা হাত প্রচুর পরিমাণে ব্যবহার করেন, বডি ল্যাঙ্গুয়েজ ভীষণভাবে ব্যবহার করেন। তো সেই বডি ল্যাঙ্গুয়েজ যেহেতু ব্যবহার করা সেখানে স্বাভাবিকতা হলেও, ইন্টারভিউ বোর্ডে আমি যেটা বললাম যে দৃষ্টি আকর্ষণ, অন্যদিকে যেন তোমার দৃষ্টি আকর্ষণ না হয়, তোমার দৃষ্টি আকর্ষণ যেন অন্যদিকে না হয় সেটা খেয়াল রাখতে হবে। তুমি সেখানে স্থির থাকবে, তোমার হাত শরীর কিন্তু নড়বে না, তোমার ঘাড়ের উপর থেকে মানে গলা থেকে মাথা পর্যন্ত এই অংশটা তোমার শুধু, যেহেতু সবার দিকে চোখ বুলিয়ে রাখতে হবে, সেই জন্য নড়বে। মানে মূল দৃষ্টিটা যেন তাদের তোমার মুখের প্রতি, চোখের প্রতি থাকে, ফোকাসটা সেটা যেন মাথার মধ্যে থাকে। যেটা গেল। তারপর সুটেবিলিটি ফর সিভিল সার্ভিসেস, যে জনসেবার সুদীর্ঘ কণ্টকাকীর্ণ পথ, সাফল্যের সাথে কি চলতে পারবে তুমি? কেন জানি যে আমরা যখন চাকরির প্রত্যাশী থাকছি, তখন আমাদের চিন্তাভাবনা একরকম, আর চাকরি পেয়ে যাওয়ার পর তুমি সম্পূর্ণ ভিন্ন একটা মানুষ হবে, তোমাকে বাস্তব সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে। সেখানে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে তোমার সংযোগ ঘটবে, পরিচয় ঘটবে, তাদের সঙ্গে তোমায় চলতে হবে। কেউ তোমার মতে ভালো, কেউ তোমার মতে মন্দ, কেউ মাঝারি, এরকম বিভিন্ন মানুষের সঙ্গে তোমায় চলতে হবে। অনেক বাধা আসবে, তখন কি আমি মানসিকভাবে কি ভেঙে পড়বো, নাকি আমি এভাবে দেখবো যে হ্যাঁ আমার সমস্যা আসুক, সেটা সমাধানও নিশ্চয়ই থাকবে, এবং আমার আগে যারা করেছেন তারাও সমাধান সূত্র খুঁজে পেয়েছেন। সুতরাং তারা সেটা চেক করবেন যে জনসেবার সুদীর্ঘ যে কণ্টকাকীর্ণ পথ, সেটা কি সাফল্যের সাথে আমরা চলতে পারবো। আচ্ছা, এবার হচ্ছে তারা কি মূল্যায়ন করে। তুমি যখন ইন্টারভিউ বোর্ডে তুমি তাদের সামনে বসে রয়েছো, তারা যে কোনো প্রশ্ন করতে পারে, তোমাকে প্রশ্ন করতে পারে যে কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়, তুমি বললে কলকাতা। তো এই কথাটা বলার মাঝেও এক একজন কিন্তু এক এক রকমভাবে বলবে, আবার কঠিন একটা প্রশ্নও করতে পারে। তো সেই সামগ্রিক বিষয়টা থেকে তারা কি মূল্যায়ন করে, এক নম্বর হচ্ছে যে ব্যক্তিত্ব এবং আচরণ। তুমি মানুষটা কীরকম, তোমার ব্যক্তিত্ব কীরকম, অর্থাৎ চাপের মুখে তুমি নিজের মাঝে প্রত্যয়, আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস এবং শান্ত ভাব, সেটা তুমি ধরে রাখতে পারছো কি না। অর্থাৎ মিষ্টি হাসি, মিষ্টভাষী, মধ্যম নম্র স্বর, এটা তোমার থাকছে কি না। ভালো করে এটা খেয়াল করো যে মিষ্টি হাসি, সবসময় স্মিত হাসতে থাকবে, মিষ্টভাষী, সবসময় তোমার কথার মাঝে নম্রতা থাকবে, এবং মধ্যম ও নম্র স্বর, তোমার উচ্চ স্বরও হবে না, উচ্চগ্রামে কথাও হবে না। আর লোডশেডিং হয়ে গেল, এই সমস্যা, আর নিচে আওয়াজ হচ্ছে। তো দেখো, মধ্যম তোমার চাপের মুখে তোমার প্রত্যয় থাকছে কি না, আত্মবিশ্বাস থাকছে কি না, শান্তভাব থাকছে কি না, অর্থাৎ তোমার মুখে সবসময় মিষ্টি হাসি থাকতে হবে, মিষ্টভাষী তোমায় হতে হবে,
এবং মধ্যম নম্র সুর বলছি স্বর তোমার যেন গলার মধ্যে থাকে। ওই যে খাওয়ার কথাটা বললাম, যে খাদে যেন কথা না থাকে, মধ্যম স্বরের মধ্যে তোমার কথা হয়, সেটা খেয়াল রাখতে হবে। আর হচ্ছে শরীরী ভাষা, পোশাক এবং নিজেকে কীভাবে তুমি উপস্থাপন করছো। শরীরী ভাষার কথা এটা বললাম, যে শরীরে যারা উগ্র তাদের দেখবে শরীরী ভাষায় সেটা প্রকাশ পায়, নিজেকে জাহির করার বা দাপট দেখানোর যে ব্যাপারটা থাকে, সেটা কিন্তু খবরদার যেন ইন্টারভিউ বোর্ডে গিয়ে সেটা না হয়। সব থেকে ভালো হচ্ছে যেটা বললাম, যে তোমার স্থির থাকবে, তোমার কাঁধ থেকে নিচের অংশ সম্পূর্ণভাবে স্থির থাকবে, তোমার গলা মাথার অংশটুকু তোমার প্রয়োজন মতো, যেহেতু ওই চোখ বোলানোর ব্যাপারটা থাকে, সেটার জন্য নড়বে। আমি যখন উত্তর দিচ্ছি তখন যেন আমার মাথা এরকমভাবে উপর নিচে না নড়ে, দুপাশে না নড়ে, ঠিক আছে? এটা যেন খেয়াল করি আমরা। তারপর তারা যেটা মূল্যায়ন করে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস। স্পষ্ট উচ্চারণ হবে তোমার, সঠিক অভিব্যক্তি হবে তোমার, অর্থাৎ তোমার উত্তরের সঙ্গে জুৎসই বা তোমার কথার সঙ্গে জুৎসই অভিব্যক্তি যেন তোমার মুখের মধ্যে থাকে, সেটা তারা খেয়াল করবেন। আর বাংলা ইংরেজি ভাষা দুটোতেই তারা দক্ষতা দেখেন। যদিও আমার এই বিষয়ে ভীষণ বিতর্কের বিষয় এবং আমার অনেক প্রশ্ন রয়েছে এই বিষয়ে, ইংরেজির অতিরঞ্জকতা বা ইংরেজি বিষয়টাকে অতি প্রাধান্য দেওয়ার ব্যাপারে, তবুও তারা বাংলা ইংরেজি এই ভাষাতে তাদের দক্ষতা কতটা, মূল কথা হচ্ছে তুমি কতটা নিজেকে মেলে ধরতে পারছো, প্রকাশ করতে পারছো, সেটাও তারা চেক করেন। আর কি দেখেন তারা, যে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ যেটা বললাম তোমার সজাগ থাকা, সেটা স্থানীয় হতে পারে, তোমার বিষয়ে রাজ্য স্তরে হতে পারে, জাতীয় হতে পারে, আন্তর্জাতিক হতে পারে, সমস্ত ঘটনা বিষয়ে তুমি কি ওয়াকিবহাল, তুমি কি খোঁজ খবর রাখো? তুমি একজন সিভিল সার্ভেন্ট, এত গুরুত্বপূর্ণ পদে তুমি থাকছো, তোমার কত বিষয়ে তোমার সিদ্ধান্ত নিতে হবে, তাহলে তুমি কি এসব বিষয়ে জানো? তুমি এটা তোমার স্বাভাবিক। আমরা যখন সিভিল সার্ভিসের জন্য আমরা পড়াশোনা শুরু করি, তখন আমরা এসে বুঝতে পারি আরে কত কি আমরা জানতাম না। আমরা যদি শুধুমাত্র অনার্স করতাম, গ্র্যাজুয়েশন করতাম, মাস্টার্স করতাম, তাহলে তো আমাদের জ্ঞানগুলো একটা নির্দিষ্ট বিষয়ের মাঝে সীমিত থাকতো, আমরা কিছুই জানতে পারতাম না। তো আমরা কিন্তু অনেক কিছু জানতে পেরেছি। এবং তুমি ইন্টারভিউ বোর্ডের যখন যাবে, ইন্টারভিউর জন্য তুমি প্রস্তুতি নেবে, তখন দেখবে আরও কত কী আমাদের জানার আছে যেগুলো আমরা জানি না। এটা গেল। আর তুমি যেহেতু পশ্চিমবঙ্গবাসী, সুতরাং পশ্চিমবঙ্গ বিষয়ক সাম্প্রতিক সব কিছু তোমায় জেনে যেতে হবে, এটা তোমার তারা মূল্যায়ন করবে। তারপর হচ্ছে নলেজ অফ অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তুমি যদি অন্য চাকরি করে থাকো বা অন্য কাজ করে থাকো, সেখানে তোমার কাজের অভিজ্ঞতা কী কী শিখতে পেরেছো, তুমি কী কী সমস্যার সম্মুখীন হয়েছো, সেখানে তোমার কেমন পদক্ষেপ ছিল, কেমন আচরণ ছিল, সেটা তারা পরীক্ষা করবেন। আর হচ্ছে যে অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড, এটা আমি শুনেছি বিভিন্ন জায়গায়, আমি ইউপিএসসিতে যারা মক ইন্টারভিউ নেওয়াতে যারা নামজাদা, তাদের ক্ষেত্রেও দেখেছি যে তারা এটা খুব, এই বিষয়ে তারা মুগ্ধতা প্রকাশ করেছেন। যদি দেখেন যে আসলে এটা হয়ে ওঠে না, জানো তো, মানে তুমি ধরো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সাথে সাথে তুমি যদি বিশেষ জন্য প্রস্তুতি নাও, বা তোমার যদি অপশনাল সাবজেক্ট যদি তোমার গ্র্যাজুয়েশনে অনার্সে যেটা সাবজেক্ট ছিল সেটাই থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু খুব ভালো তোমার মানে গভীরতা থাকবে জ্ঞানের তোমার নিজের পড়াশোনার প্রতি। কিন্তু যারা দীর্ঘদিন পর বা অন্য অপশনাল নিয়ে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে না, তাদের ঠিক হয়ে ওঠে না। আমার যেমন ফিজিক্স ছিল, আমি ফিজিক্সের কিছু এখন জানি নাকি, সব ভুলে গেছি। আমাকে যদি বলে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন বলো, আমাকে যদি বলে ফুরিয়ার সিরিজ বিষয়ে বলো, আমাকে যদি বলো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, আমি পারবো না। কিন্তু আমি যে সাধারণ ধারণা যেটা আমি কিন্তু প্রকাশ করতে পারি, সেটা বলতে পারি। তো তারা কিন্তু এটা দেখেন যে তুমি যে বিষয়টা পড়াশোনা করেছো সেই বিষয়টা তুমি কতখানি মনে রেখেছো, বা কতখানি তোমার ভালো লাগছে সেই জিনিসটা, বা কতখানি তোমার জ্ঞান এখনও, তার মধ্যে তোমার জ্ঞান এখনও টিকিয়ে রেখেছো নিজের মাঝে সেই বিষয়ের। তো এটাতে তারা কিন্তু মুগ্ধ হন। তাহলে কেউ যদি সেটার প্রদর্শন করতে পারে না, তারা খুব খুশি হন। এটা দেখেন। এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি, অর্থাৎ নৈতিক দোটানা ছাপিয়ে নীতিগতভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে যে কোনো সমস্যার সমাধান করতে হবে। নৈতিক দোটানা বলতে আমরা বিভিন্ন ধর্মীয় পটভূমি থেকে উঠে আসছি, বিভিন্ন সামাজিক পটভূমি থেকে উঠে আসছি। তো সেক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত, যেমন আমি বলি, যদি স্বাভাবিক একটা কথা, ধরো সমকামিতা নিয়ে তোমাকে প্রশ্ন করলো, ঠিক আছে, সমকামিতা বিষয়ে তোমাকে প্রশ্ন করলো, এটা একটা ভীষণ বিতর্কিত বিষয়। বা তোমাকে দেখা গেল যে তোমাকে মন্দির মসজিদ ইস্যুতে কোনো প্রশ্ন করলো, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে মানে নিজের অনেক ধরনের অবস্থান থাকতে পারে, নিজের পারিবারিক বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, সামাজিক বিশ্বাস, কিন্তু সেটার ছাপিয়ে তুমি তো সিভিল সার্ভেন্ট, তুমি তো নিজের পূর্ব বিশ্বাস নিয়ে তুমি সিভিল সার্ভেন্ট হিসেবে তুমি কিন্তু কাজে যুক্ত হতে পারো না। তোমাকে সেখানে যেতে হবে এবং দেখতে হবে যে নৈতিক দোটানার ছাপিয়ে নীতিগতভাবে সঠিক সিদ্ধান্ত। নীতিগতভাবে সঠিক সিদ্ধান্ত কোনটা? আমার সিদ্ধান্তের সঙ্গে সবসময় সাযুজ্য থাকবে আমার সংবিধানের,
আমার যে সমস্ত আইন আমার দেশের মধ্যে চালু এবং যেটা ন্যাচারাল জাস্টিসের যে ব্যাপারগুলো রয়েছে, কিছু একটা স্বাভাবিক কিছু ন্যায়ের কিছু বিষয়বস্তু রয়েছে, সেগুলোর সঙ্গে সাযুজ্য থাকছে কি না আমার সিদ্ধান্তের, সেটা দেখতে হবে। তো এটা তারা দেখবে। এবং অবশ্যই সততা, তুমি যেটা জানো না সেটা জানো না, তুমি যেটা জানো সেটা জানো, সহজ কথা। তোমার কোনো ভনিতার দরকার নেই, তোমার কোনো জাহির করার দরকার নেই, দেখো আমি এটা জানি না, আহারে, এরকম কোনো ব্যাপার নেই। এবং তারা দেখেন কি কাল্পনিক পরিস্থিতি সৃষ্টি করেন। তোমরা যেমনটা জানো, এই দাঙ্গা হলো তুমি কী করবে, এই বন্যা হলো তুমি কী করবে, ভূমিকম্প হলো তুমি কী করবে, ট্রেন অ্যাক্সিডেন্ট হলো। ট্রেন অ্যাক্সিডেন্ট যেমন করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার সময় ওখানকার যিনি ডিএম ছিলেন, এত ভালো, ওনার আমি ইন্টারভিউ পরে দেখি, তো কী সুন্দর সিদ্ধান্ত নিয়েছিলেন তখন, যে অ্যাক্সিডেন্টের পর কী আচরণ করা যায় তাদের সাথে, বা কী কী আমার পদক্ষেপ নেওয়া যায়। মানে আমি মুগ্ধ হয়েছিলাম যে একজন সিভিল সার্ভেন্টে এমনই হওয়া দরকার। তোমরা দেখবে ওনার ইন্টারভিউ সম্ভবত আছে, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার সময় ওই এলাকার দায়িত্বে যিনি ছিলেন ডিএম না এসডিও ছিলেন আমার জানি না, কিন্তু খুব ভালো লেগেছিল। তো কাল্পনিক পরিস্থিতি সৃষ্টি করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তারা পরীক্ষা করবেন। স্টেট স্পেসিফিক নলেজ, অর্থাৎ তোমার রাজ্যের, তোমার জেলার এবং তুমি যে এলাকা থেকে তুমি আসছো সেই এলাকার ইতিহাস, সেখানকার সংস্কৃতি। দেখো, কৃষ্টি কালচারের বাংলা করলে হয় কৃষ্টি বা সংস্কৃতি। এবার কৃষ্টি কথাটা রবি ঠাকুর পছন্দ করতেন না, উনি তীব্র বিরোধী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তো উনি সংস্কৃতি কথাটাই ব্যবহার করতেন। তো ইতিহাস, সংস্কৃতি, ভূগোল। ভূগোল মানে তোমার এলাকার, তোমার রাজ্যের, তোমার জেলার, তোমার ভৌগোলিক অবস্থান বিষয়ে সম্পূর্ণ খুঁটিনাটি। এগুলো বিষয়ে আমি পরে বলবো, একটা ভিডিও হচ্ছে না, এই বিষয়টা আপাতত আর কিছুক্ষণ মনে দিয়ে শেষ করতে হবে। দ্বিতীয় পার্টে তখন আমি কী কী পড়ে যাব আমি সেটা বিষয়ে বলবো। এটা আমি প্রথমে মৌলিক ধারণাগুলো দিলাম এখান থেকে। তো দেখো যে হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি, ইকোনমি, পলিটিক্স অফ ওয়েস্ট বেঙ্গল, এগুলো তুমি জেনে যাবে। তোমার যে মূল যে আমাদের সরকারি প্রকল্প যেগুলো রয়েছে, এগুলো দেখবে। এখন যেমন আমাকে যদি জিজ্ঞেস করো আমি পারবো না। কালকেই দীনদয়াল উপাধ্যায়ের বিষয় কি একটা আমার বন্ধু জিজ্ঞেস করছিল চা খেতে খেতে, আমি বলতে পারলাম না, আমার এত কষ্ট লাগলো। সেই অন্ধ মানুষ কী করে, মানে চোখে জ্যোতি ফিরে পাওয়ার পর প্রথম যে কাজটা করে, হাতে লাঠিটাকে ছুঁড়ে ফেলে দেয়। তো আমি তো একদিন ধরে আমরা চাকরির জন্য খাটছি, এই সমস্ত বই, এই সমস্ত নোটস তো আমাদের সাথে ছিল। এবার চাকরি পাওয়ার পর যেন হাত থেকে যেন ছিটকে যাচ্ছে জিনিসগুলো, আবার আমাকে ভালো করে পড়তে হবে। যাই হোক, তো প্রকল্পগুলি কিন্তু, তুমি একজন সিভিল সার্ভেন্ট, তুমি মানুষের জন্য জনসেবা করবে, তো তোমাকে প্রকল্প জানতে হবে না? খুঁটিনাটি মানে তুমি একবার গুলে খেতে হবে তোমাকে। তোমার যত আছে দেশের প্রকল্প, রাজ্যের প্রকল্প, সব তোমাকে খুঁটে খেতে হবে, যে আমি যেন কিছু অজানা না থাকে, একদম বিশদে। শুধু উপর উপর জেনে গেলাম কোন সাল, কোন কী, হ্যান ত্যান, কত টাকা দেয়, ওগুলো নয়। তার ইতিহাস, কীভাবে এলো জিনিসটা, তার আগে কী ছিল, কী নাম ছিল, এবং এটার উপযোগিতা কী সমাজে, আমাদের আর্থসামাজিক পরিবর্তনের ক্ষেত্রে, এগুলো আমাকে জেনে যেতে হবে। তো এটা জেনে যাবে। এবার তারা কী কী প্রশ্ন করে, এই অংশটা করে আমি শেষ করছি, ঠিক আছে? কিন্তু অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তারা কী কী প্রশ্ন করে, যেমন তোমার বিষয়ে জানতে চাইবে, যে তুমি আসলে কী, কে, তোমার শখ কী, তোমার পছন্দ কী, তোমার পড়াশোনা কী, তুমি কী চাও, তারপর তুমি কেন এই কাজটা করতে চাও, অন্য কাজও তো ছিল রে বাবা, তুমি কেন এই কাজে চলে এলে, সেটা তারা জানতে চাইবে। তবে তোমাকে যে আমি কাজে নেব, তুমি কেন নেবো, তোমার কী যোগ্যতা, তুমি কিসের জন্য, মানে কিসের জন্য তোমাকে আমি বেছে নেবো, যে তুমি এইখানে এসে যে অন্যদের থেকে তুমি কী বেশি দিতে পারবে। এটা তুমি নিজের আত্ম উপলব্ধি, আত্মবিশ্লেষণ দরকার। এটা নিজেকে প্রশ্ন করবে আয়নার সামনে গিয়ে, যে আমি কেন এই পদটার জন্য, কেন আমি বাকিদের তুলনায় বেশি যোগ্য, সেটা আমার দুর্বলতা কী। এটা খুব ভালো জিনিস, মানুষ আসলে জানে না তার দুর্বলতা কী, এবং মানতে চায় না, ভাবতে চায় যে আমি অস্বীকার করব, বা আমি এটাকে ভুলে থাকার চেষ্টা করবো। কিন্তু নিজের যে সেই মানুষ উন্নতি করতে পারে যে নিজের দুর্বলতার বিষয়ে ওয়াকিবহাল। সুতরাং নিজের দুর্বলতার বিষয়গুলো অবশ্যই ভালো করে জানবে, তোমার দুর্বলতা কোথায় কোথায়। এবং তারা দেখবে যে তুমি দুর্বলতা সেটা স্বীকার করলে, এবং সেই দুর্বলতা থেকে বেরিয়ে আসার জন্য, সবল হওয়ার জন্য সেই বিষয়ে তুমি কী কী পদক্ষেপ নিয়েছো, এবং তুমি কতটা আগ্রহী নিজের অবস্থানকে তুলে ধরার জন্য, সেটা তারা পরীক্ষা করবেন। সুতরাং এটা তারা জিজ্ঞেস করেন তোমার দুর্বলতা কী। তারপর কোনো একটা কঠিন পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতি, সেটা কীভাবে তুমি সেটা হ্যান্ডেল করবে, বিষয়টা তুমি এই চাকরিতে ঢুকলে সেটা তারা দেখবেন। কী জিনিসটা তোমাকে প্রতিনিয়ত তোমাকে উদ্বুদ্ধ করছে এই একজন নিজের সেরাটা দেওয়ার জন্য, বা এই কাজে ঢুকে নিজের সব থেকে শ্রেষ্ঠ যা কিছু আমার দেওয়ার আছে সেগুলো আমার দেওয়ার জন্য কোন জিনিসটা আমাকে উদ্বুদ্ধ করছে, সেটা তারা প্রশ্ন করবেন। এবং ওয়ার্ক
প্লেস তুমি যখন যেখানে কাজ করছো, দেখো আমাদের এখানে অনেকে কমেন্ট করে, তারা বিভিন্ন ধরনের অভিযোগ জানায়, আর আমি বিভিন্ন বন্ধুদেরও জিজ্ঞেস করেছি তুমি যখন যেখানে কাজ করবে না সেখানে কর্মপরিবেশটা, কাজের পরিবেশটা কেমন, সেখানে বিভিন্ন ধরনের অফিস রাজনীতি চলে, লবিবাজি চলে, তো সেই বিষয়গুলো তুমি কীভাবে হ্যান্ডেল করবে। তুমি যখন যাচ্ছ, তুমি তো, আমাদের স্যার বলতেন, আমার বিওআই স্যার ছিলেন আমার মানে আমাদের ব্লকের শামীম ভাই, উনি বলতেন যে আমি যেন টিম হিসাবে কাজ করি, মানে আমি একা বা আমি মানে একা সব আমি বস, এরকম ব্যাপারটা যেন না থাকে, মানে আমার একটা টিম থাকবে, টিমের ভালো হলে আমি সবাইকে কৃতিত্ব দেবো, টিম যদি কিছু খারাপ করে তাহলে সেটার দায়ভাগ আমি নেব। এটা একজন নেতার হচ্ছে সব থেকে মানে ভালো গুণ। যেন তোমাকে সেটা তুমি যেখানে কাজ করতে যাবে সেখানকার যে বিভিন্ন ধরনের রাজনীতি রয়েছে, সেখানে পরিস্থিতির চাপ রয়েছে, সেগুলো তুমি কীভাবে হ্যান্ডেল করবে এবং কীভাবে ম্যানেজ করবে জিনিসটা, এটা তারা দেখবে। তারপর ওই যেটা বললাম যে টিম হিসেবে কাজ করতে হবে, তোমার যারা অধস্তন রয়েছে তাদের প্রতি তুমি কেমন আচরণ করছো। দেখো, মানুষ তো সবসময় সম্মানের কাঙাল, মানুষ চাই সম্মানিত হতে, মানুষের কাছ থেকে ভালো আচরণ পেতে। তারা তো পরীক্ষা দিয়ে তারা চাকরি করছেন, তারা আমার থেকে অধস্তন আছেন বটে, কিন্তু তারা কত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, এবং তাদের কাজের সমাহার হচ্ছে আমার নিজের কাজটা। সুতরাং আমি যেন তাদের প্রতি সবসময় ভালো আচরণ করি, সম্মান করি, তাদের প্রতি আমার আন্তরিকতা থাকে, এবং আমরা এই বোর্ডটা তাদের মাঝে ঢোকানো যায় যে হ্যাঁ, কোনো ভুল যদি করে থাকেন, তারা দেখা যাচ্ছে কোনো ভুল হলো, একটা কাজ করতে দিয়েছিলাম ঠিক মতো হয়নি বা সময় মতো হয়নি, আমি তাকে সেটা বললাম ভালো করে নম্রভাবে, এবং তার ভুল হলে সেটা আমরা স্বীকার করলাম যে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, পরে ঠিক হয়ে যাবে। এই যে আন্তরিকতা যখন তার প্রতি আমি প্রদর্শন করবো, তখন তার নিজেরও কর্মদক্ষতাটা বেড়ে যাবে, এবং সে নিজেকে তখন নিজেকে তখন মেলে ধরতে চাইবে। আর সবাই চাই কাজ করতে, কাজকে করতে চায় না, কাজ সবাই করতে চাই, কাজেই মুক্তি। তোমরা গল্প হলে সত্যি সিনেমা দেখেছো কিনা জানি না, যে কাজেই কিন্তু মুক্তি, যারা মুক্তি খুঁজে পান কাজেই খুঁজে পান, এটা দেখলে। আর তুমি কি এমন কিছু করেছো জীবনে খুব গুরুত্বপূর্ণ কিছু, যদি করে থাকো তাহলে সেটা অবশ্যই তাদের সামনে, যদি তারা জিজ্ঞেস করেন তাদের সামনে প্রকাশ করবে। দেখা গেলো আমরা একবার একটা প্রকল্প নিয়েছিলাম, পারিনি আমাদের আর্থিক সমস্যার জন্য, রাস্তার এক গাদা কুকুর রয়েছে, স্ট্রিট ডগ যেগুলো রয়েছে, স্ট্রে ডগ নাকি বলে, যাই হোক, তা পথে যে সমস্ত কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে, স্কিনের এক ধরনের রোগ হয়েছিল, চামড়ার রোগ, যাচ্ছেতে অবস্থা, মানে বেচারাদের ত্বকের দিকে তাকানো যাচ্ছিল না, মরে মরে যাচ্ছিল। তো আমরা গেলাম সব বন্ধুরা মিলে, তো বলছে কি যে কুকুরগুলোকে ধরে আনো এবং ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা হবে এখানে ফ্রিতে, না ফ্রিতে নয়, কিনতে হতো ইঞ্জেকশন। তো হলো না, সেটা তো অসম্ভব, কামড় খেয়ে গিয়ে জলাতঙ্ক নেবে। আর একটা করলো যে কিছু ট্যাবলেট কিনে সেটা ভাতের সঙ্গে মিশিয়ে খাওয়ানোর ব্যবস্থা কুকুরগুলোকে, তো সেটাও হলো না এই কারণে, কারণ ওই ট্যাবলেট মাখানো ভাত তারা খেতে চাইছে না। তো যদি কেউ, যারা দেখা যাচ্ছে এই রাস্তার কুকুরগুলোকে যারা পছন্দ করে ভালোবাসে, তারা যখন এই ধরনের একটা সুন্দর কাজে যখন নিজেদের এগিয়ে নিয়ে আসতে পারছে, তো এটা তো খুবই ভালো একটা উত্তম কাজ। তো এরকম কোনো কি কাজ তুমি একটা প্রকল্প তুমি নিজের হাতে নিয়েছো এবং সেটা তুমি শেষ পর্যন্ত সমাপ্ত করতে পেরেছো জিনিসটাকে, বা সাফল্যের সঙ্গে তুমি শেষ করতে পেরেছো, সেটা কি আছে তোমার জীবনে? যদি প্রশ্ন করেন তারা সেটা উত্তর দেবে। আর সব থেকে বড় প্রশ্ন আমি সবাইকে যেটা প্রশ্ন করি, যে আগামী 5 বছরে তুমি তোমার নিজেকে কোথায় দেখতে চাও? এখন আমরা যা আছি, আগামী 5 বছরে তুমি কোথায় দেখতে চাও? তুমি ধরো ভিডিও হলে, আমার কথা, এটা আমার এই বিষয়ে আমি আবার পরে নেক্সট পার্টের ভিডিওতে করবো। তুমি ধরো ভিডিও হলে, তো সেক্ষেত্রে তুমি কী বলবে যে তুমি আগামী 5 বছর কোথায় দেখতে চাও? তুমি এটা নিঃসন্দেহে বলতে পারো যে আগামী 5 বছরে আমি দেখতে চাই যে আমার ব্লগ গোটা পশ্চিমবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ ব্লগের পুরস্কার পেয়েছে। সেটা যে কোনো প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে হোক, বা মানে ব্লকের সামগ্রিক যে আর্থসামাজিক পরিবর্তনের বিষয়ে হোক। এটা সংক্ষিপ্ত এবং ছোট সুন্দরত্ব, এরকম বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন হবে। এই বিষয়ে তোমরা নিজেরা ভাববে যে আগামী 5 বছরে তুমি একজন সিভিল সার্ভেন্ট হিসেবে নিজেকে কোন জায়গায় দেখতে চাও। আর হচ্ছে তোমার যে চয়েস সিট তোমরা দিয়েছো, যে সেখানে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস কোনগুলো দিয়েছো, প্রতিটা জব প্রোফাইল, প্রতিটা তার সমস্ত ভুনে খেতে হবে তোমায়, কোন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে, কেন পড়ছে, কী কাজ, কী করা হয়, এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায়, হ্যান ত্যান। আকাশদা দেখবে খুব সুন্দর ভিডিও করেছে এই বিষয়ে, আকাশদা ইউটিউবে মনে হয় ওরই সব থেকে সুন্দর ভিডিও। তো ওগুলো দেখবে তুমি, যে চয়েস সিটে তুমি যেগুলো দিয়েছো, কেন দিয়েছো, প্রথম জায়গায় দিয়েছো, কেন এক্সিকিউটিভ প্রথমে দিয়েছো, কেন দ্বিতীয় চয়েস এটা দিয়েছো, সেটা কিন্তু ব্যাখ্যা তোমার কাছে থাকতে হবে। যদি তারা প্রশ্ন করেন তোমাকে উত্তর দিতে হবে। তোমার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট যেটা, সেটা তোমাকে ভালোভাবে পড়ে যেতে হবে, এটা হয়ে ওঠে না। ওই যে বললাম, যারা সদ্য গ্র্যাজুয়েট হয়েছে তারা পারবে, কিন্তু যারা সদ্য গ্র্যাজুয়েট নয় তাদের ক্ষেত্রে সম্ভব নয় পারা, ঠিক আছে? আচ্ছা, আর তুমি ওই বিগত 2-3 মাস কিন্তু তোমাকে বাংলা এবং ইংরাজি সংবাদপত্র কিন্তু নিয়মিত পড়ে যেতে হবে।
আমার ক্ষেত্রে যেন আমি ইংরেজি পড়তে পারতাম না, ইংরেজি কেনার টাকা ছিল না, আর অনলাইনেও ভালো লাগতো না, যেগুলো পড়তে চাই সেই পেপারগুলো পাওয়া যেত না, সব পেড ভার্সন। এখন যেমন আনন্দবাজার করে দিয়েছে, আমি তো আজ 15-20 দিন মানে আনন্দবাজার থেকে বিচ্ছিন্ন রয়েছি, আমার খুব খারাপ লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে। এই সময় পড়ছে এখন, এই সময় এই পেপার। তো এই 1 মাস 2 মাস কিন্তু তোমাকে টানা প্রতিদিন সংবাদপত্র পড়তে হবে। এখানকার আমাদের যে রাজ্যের অর্থনৈতিক, তারপর শিল্পের এবং কৃষিকাজের যে ব্যাপার স্যাপার, যাবতীয় যে উন্নতি, যে সম্ভাবনা এবং উন্নতি, যেগুলো উন্নতি কার্য যেগুলো চলছে, সেগুলো কিন্তু তোমায় খেয়াল রাখতে হবে। সবথেকে আগে যেটা বললাম, সেই সবথেকে গুরুত্বপূর্ণ স্কিমস বা যে সমস্ত পদক্ষেপ ইনিশিয়েটিভ রয়েছে আমাদের রাজ্য সরকারের বা আমাদের কেন্দ্রের, সেটা আমরা পড়ব। আর হচ্ছে লার্ন টু স্পিক, স্বতঃস্ফূর্ততার সাথে সাবলীলভাবে বাংলা এবং ইংরেজিতে কথা বলার চেষ্টা করা। এই ইংরেজির ক্ষেত্রে যেটা আমি বললাম, আমরা যারা একদম গড়পড়তা, অতি সাধারণ বাংলা মাধ্যম থেকে উঠে আসা, কোনো রকমের ঘষে মেজে ইংরেজিটা একটু আয়ত্ত করার চেষ্টা করছি, তাদের ক্ষেত্রে সেই বিলাসিতাটা নেই ইংরেজিতে তোমার স্বতঃস্ফূর্তভাবে কথা বলার। বাংলাতে তো বলতে পারি, ইংরেজিতে চেষ্টা করতে পারি। 1 মাস 2 মাস অনেক সময়, আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন একটু একটু করে উন্নতি করব। কিছুটা তো উন্নতি হবে, শূন্য হয়তো যাব না। আমি 100 না দিতে পারি, আমি তো 10, 20, 30 অবধি আমি দিতে পারি, সেটা হয়ে যেতে হবে। এবং প্রেজেন্টেশন স্কিলসের ইমপ্রুভমেন্ট, কিছু কিছু জায়গায় তোমার মনে হতে পারে অতিরঞ্জিত। আমাদের ইউটিউবে বিভিন্ন দেখবে, বিভিন্ন দাদারও রয়েছেন, তাদের আমি পছন্দও করি। কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে তারা নিজেকে যেভাবে প্রকাশ করছেন বা মেলে ধরছেন অতিরঞ্জিত, কিন্তু আসলে ওটাও প্রেজেন্টেশন স্কিলস। তুমি নিজেকে কীভাবে তাদের সঙ্গে উপস্থাপন করবে, তোমার যেন একটা সেই কেতাদুরস্ত একটা ভাব থাকে তোমার মাঝে, কোনো জড়তা নেই, একদম নিজের চিন্তাভাবনায় তারা স্পষ্টতার আছে, নিজে যা বলতে চাইছে সেটাই স্পষ্ট, নিজের বিষয়ে আত্মবিশ্বাসী সম্পূর্ণভাবে, সে ভাবটা যেন থাকে। আর হচ্ছে তোমার এই যে টোন, ভোকাল টোন, তুমি কোন স্বরে কথা বলছো, যেটা আমি বললাম, আমি মধ্যম স্বরটাকে পছন্দ করি। উচ্চ স্বরেও হবে না, খাদেও হবে না, এই যে মধ্যম স্বরে কথা বললে তোমার কথার মধ্যে স্পষ্টতা থাকবে, উচ্চারণ কিন্তু স্পষ্ট হবে। আর গতি, আমরা কী হয়, আমরা যখন খাঁটি বিশেষ জন্য দেখা, যখন রিভাইজ দিই তখন খুব দ্রুত আমরা পড়ি, তো সেই বিষয়টা আমাদের মাঝে চলে এসছে। আবার 25 মিনিট যেহেতু সময়, আমার সময় বেশি নেই, সুতরাং আমাকে কোন গতিতে আমি কথা বলতে চাই, দেখা গেলো জিজ্ঞেস করলো এই পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়, বলে পশ্চিমবঙ্গের রাজধানী স্যার কলকাতা, এই গতিতে হবে না। আবার এইভাবে যদি বলে পশ্চিমবঙ্গের রাজধানী স্যার কলকাতা, তাহলে আমাকে সে মধ্যম গতি অবলম্বন করতে হবে, এটা শিখিয়ে দিতে হবে না আশা করি। এবং হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে ভারতীয় সংবিধান আসলে কীভাবে চলে, এবং এই যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তার সঙ্গে এই সংবিধানের কী সম্পর্ক, এটা নিয়ে তোমাকে কিন্তু বিস্তর পড়াশোনা করতে হবে। গুগল হোক, তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে চ্যাটজিপিটি জাতীয়, জেমিনাই যেখানে যাবে যাও, কিন্তু এখানে তোমাকে এই অংশটা ভালো করে দেখতে হবে যে সংবিধানের সঙ্গে কীভাবে তাল মিলিয়ে আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন চলছে, সেটা বিষয়ে তোমাকে পড়ে যেতে হবে। আর ওটা যেটা সঠিক পোশাক থাকবে, আত্মবিশ্বাস থাকবে, নম্র প্রত্যয়ী শরীরী ভাষা থাকবে, আর শিষ্টাচার বহু দিনে রপ্ত করতে হয়। এখন যা দেখছি আমরা বিভিন্ন জায়গায় কমেন্ট সেকশনে, যে যা পারছে, যে সিভিল সার্ভিসের জন্য যে প্রস্তুতি নিচ্ছে, সে কী করে আলটপকা সব কথা বলতে পারে কমেন্টে গিয়ে। কোনো একটা বিতর্কিত বিষয় দেখা যায়, সেখানে গিয়ে নিজের একজন সিভিল সার্ভেন্টের কোনো দিন এক পেশে কোনো অবস্থান থাকবে না, সে সবসময় তার অবস্থান থাকবে সাম্য বজায় রেখে সে চলবে, সমস্ত দিকটা বিবেচনা করবে এবং সে ইতিবাচক দিকগুলোকে হাইলাইট করবে, নেতিবাচক দিকের কথা উল্লেখ করবে, সমস্যার কথা, কিন্তু সেটার সমাধানের পথও কিন্তু বাতলে দেবে। কোনো দিন নেতিবাচকতা নিয়ে সে কিন্তু চলবে না। কিন্তু তোমরা কী করছো, কেউ কেউ কমেন্টে গিয়ে করছো বিভিন্ন জায়গায়, আমার কথা বলছে না, বিভিন্ন ইস্যুতে, সে বড় বড় চ্যানেলগুলো হোক, আমাদের জাতীয় স্তরের চ্যানেলগুলো, সেখানে গিয়ে খবরের চ্যানেলে হোক, আলটপকা তোমার মন্তব্য করে নিজের ক্ষোভ জাহির করছে। কিন্তু এই ক্ষোভ জাহির করার অভ্যাসটা থেকে গেলে কিন্তু পার্সোনালিটি টেস্টে কিন্তু সমস্যা হবে। তোমাকে এখন থেকে নিজেকে সংযত করতে হবে, তোমাকে বুঝতে হবে যে তুমি একজন সিভিল সার্ভেন্ট, তোমার অবস্থান হবে ব্যক্তিগত বিশ্বাসের ঊর্ধ্বে, এবং সমস্ত দিক বিবেচনা করে নীতিগতভাবে যেটা সঠিক, সব থেকে মানুষের জন্য মঙ্গলজনক যেটা, সেই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। কত বিতর্কিত বিষয়, এই যে যুদ্ধ চলছে, ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, বা ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, আমি কেন এক পেশে আমার অবস্থান দেবো? আমি দেখবো যে আমার দেশের অবস্থান কী, আমার কী করা যায়, এবং তোমার সবথেকে বড় যে ন্যাচারাল যে যে স্বাভাবিক যে ন্যায়ের যে ব্যাপারটা আছে, সেই ন্যায়ের বাইরে আমি যাচ্ছি না তো, আমার উল্লাস কোনো অন্যায়ের প্রতি হয়ে যাচ্ছে না তো, এইগুলো খেয়াল রাখবে। এখন অনেক কিছু বলার আছে, এবার এই ভিডিওটা আরও বড় হয়ে যাবে, যে কী কী করবে। দেখো, কী কী করা উচিত, কী কী করা উচিত নয়, কী কী করবে, সেটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড থাকবে তোমার, যে তোমার সবসময় ইতিবাচক থাকতে হবে। আর
সবসময় সৎভাবে এবং স্পষ্টভাবে সঠিক উত্তরটা দিতে হবে। কোনো ধানাই পানাই নয়, কোনো আমতা আমতা নয়, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে নয়, হিন্দিতে বলে গোল গোল করে ঘোরানো, সেটা নয়। তোমার যেন যৌক্তিক থাকে, তোমার যে চিন্তাভাবনা যেন যুক্তির সঙ্গে লজিক অনুযায়ী। আমি সবথেকে ভয় পাই সেসব মানুষদের যারা যুক্তি অনুযায়ী যারা চলে না, বা আমি কারোর সঙ্গে ঝগড়া করবো তো যুক্তি অনুযায়ী পরপর যুক্তির সাথে ঝগড়া করবো, সেটা নেই। তোমার চিন্তাভাবনা যেন সবসময় তার মধ্যে যুক্তি থাকে, তুমি যেন যুক্তির ধাপে 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 গিয়ে তোমার যেন ভাবনার উত্তরণটা হয়, সেটা রাখবে। আর সবসময় কিন্তু তাদের সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করবে। যদি আমি না জানি তা আমি কি থেমে থাকবো সেখানে? তাহলে তো তারা তো গতিহীন হয়ে গেল। আমি সহজে তাকে বলে দিলাম যে না স্যার, এটা আমার জানা নেই, তাহলে তারাও খুশি হলেন, তারা পরের প্রশ্নে চলে গেলেন। তাহলে আমি তো সময় নষ্ট করলাম না, তাদের মাঝে বিরক্তি আনতে পারলাম না। আর কী কী করবে না, যে তোমার যেন ওভার কনফিডেন্স ব্যাপারটা যেন না থাকে, অতি আত্মবিশ্বাসী যেন না হয়ে ওঠো, কোনো রকম নিজেকে অহংকারী রূপে যেন প্রকাশ করে না ফেলো, ঠিক আছে? এটা দেখতে হবে। আর বড় উত্তর একদম এড়িয়ে চলার চেষ্টা করবে, যেটা গুরুত্বহীন বড় উত্তর আমি কেন দিতে যাবো। আমি সংক্ষেপে, সংক্ষিপ্ত, সংযত এবং তথ্যবহুল উত্তর দেওয়ার চেষ্টা করব। যে সমস্ত বিতর্কিত বিষয় সেগুলো যদি তারা বারবার বলেন যে তুমি এই বিষয়ে তোমার মতামত দাও, তো ওইটা বললাম যে তোমার নিরপেক্ষ অবস্থান হবে। সিভিল সার্ভেন্ট কোনোদিন একপেশে সিদ্ধান্ত নিতে পারে না। নিরপেক্ষ অবস্থান হবে, ইতিবাচক দিকগুলোকে হাইলাইট করবে, নেতিবাচক দিকগুলোর কথা বলবে এবং সেগুলো সমাধানের সূত্রটাও বলে দেবে। আর থামা যাবে না, তোতলানো যাবে না। আমি ধরো কথা যখন বলছি, অনেকে দেখবে তারপর এটা হলো স্যার এটা এরকমভাবে আমরা ছোটোবেলায় পড়তাম এরকম করে। তো এটা যাবে না, এটা কঠিন, কিন্তু চেষ্টা করতে হবে এই জাতীয় কিছু না করা। আর ওই তো বললাম, করা যাবে না, ভয় প্রকাশ করা যাবে না, চোখে মুখে যেন ভয় না প্রকাশ পায়। আর সর্বশেষ হচ্ছে যে দেখো, মানে ব্যক্তিত্ব পরীক্ষা হচ্ছে তোমার নিজেকে মেলে ধরার একটা জায়গা। তুমি যদি মনে করো जो डर गया वो मर गया, তো তুমি সেখানে ভীতি নিয়ে তুমি যদি যাও, তাহলে তো তোমার নিজেরই ক্ষতি। ভয় লাগলেও তোমাকে সেখানে ভয় প্রকাশ করলে হবে না, আত্মবিশ্বাসী হয়ে যেতে হবে। আর মরণ বাঁচন ব্যাপার একটা, যে হ্যাঁ আমি এখানে যদি নিজেকে ভালোভাবে মেলে ধরতে পারি, আমি ভালো একটা মার্কস পাবো, আমার চাকরিটা হবে। তো এই মানসিকতা নিয়ে আমি যদি যেতে পারি, আমাকে সুযোগের কাজে লাগাতেই হবে। আমি এতদিন পরে, এত বছর পরীক্ষা দেওয়ার পরে আমি সুযোগ পেলাম, তাহলে আমি সেখানে যদি আমতা আমতা করি গিয়ে, তাহলে তো সমস্যা। তাহলে এই সুযোগের কিন্তু সদ্ব্যবহার করতে হবে, নিজেকে মেলে ধরা এবং 25 মিনিটের মাধ্যমে নিজেকে প্রকাশ করা, সেটা দেখতে হবে। আর সবসময় যেটা বললাম, যে সবসময় তোমার সাম্য অবস্থান থাকবে। তোমার কোনো এক পেশে, তোমার কোনো বিষয়ে তোমার এক পেশে কোনো মতামত থাকবে না। একজনের পক্ষ নেবে, আরেকজনের নেবে না। এটা স্বাভাবিক মানুষের তোমার হয় না। তুমি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। আর কোনো নেতিবাচক কিছু থাকলে সেটা তুমি ইতিবাচক সমাধানের সূত্র খুঁজে দেবে। আর একটা কথা মনে রাখো, যে প্রতিটা প্রশ্নই হচ্ছে, সেই প্রশ্ন সহজ হোক কঠিন হোক, পারো না পারো, তার মাধ্যমে তুমি কিন্তু নিজেকে প্রমাণ করছো যে তুমি একজন যোগ্য, এবং তুমি আসলেই জনসেবার প্রতি কতটা দায়বদ্ধ। আর মানুষের জন্য তোমার মন কাঁদে। ওই যে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা ছিল, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও, এসে দাঁড়াও, হেসে দাঁড়াও। ভুলে গেছি কবিতাটা, মুখস্থ করে গেছিলাম। এসে দাঁড়াও, হেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও, মানুষ বড় একা, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। তো তোমাকে সেটা বোঝাতে হবে যে তুমি মানুষের জন্যই কাজ করতে চাও, মানুষের জন্য তোমার মন কাঁদে। আর তুমি যখন তোমার আত্মবিশ্বাসের সঙ্গে, সততার সঙ্গে এবং ভাবনার স্পষ্টতার সঙ্গে তাদের সামনে যখন নিজেকে মেলে ধরবে, তখন অবশ্যই সাফল্য আসবে, আশা করি। এটা গেল প্রথম পার্ট। এরপরে বড় করলে আমাকে মারবে তোমরা। এখন আমার অনেক কিছু বলার আছে, সেটা দ্বিতীয় পার্টে বলবো, আশা করি। তোমাদের সবার জন্য, আগামী সমস্ত ইন্টারভিউয়ের জন্য শুভকামনা। কীভাবে যে ভিডিওটা করলাম, ঘরে ছিলাম, লোডশেডিং হলে এই বাইরে আওয়াজে এসে করছি, বাড়িতে বাইরে চ্যাঁ ভ্যাঁ, বাচ্চারা সব কান্না শুরু করেছে, তো তার মাঝেই করতে হলো এইভাবে। তো সবাই ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা, ধন্যবাদ।